তুলি, ও তুলি, কোথায় গেলি রে? আসছি মা। কি রে, কোথায় ছিলি তুই? পানা পুকুরের পাশে বসে খেলা করছিলাম। তা তো দেখতেই পাচ্ছি। জলদি হাত মুখ ধুয়ে নে, হাত মুখ ধুয়ে খাবার খাবি চল। বেলা হয়ে গেল তো, আর আমার অনেক কাজ পড়ে আছে। আজ কি দিয়ে ভাত খাবো মা? আজ রান্না করেছি ভাত, ডাল চচ্চড়ি আর শাক ভাজি। মা, কদিন ধরেই তো বলছি একটু ইলিশ মাছ ভাজি করো, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। একদিন একটু ইলিশ মাছ ভাজি করো না মা। করবো রে মা, তোর বাবা টাকা পেলে ইলিশ মাছ কিনে আনবে। বাবা কবে টাকা পাবে মা? সেটা তো আমি বলতে পারি না সোনা, তবে বাবা টাকা পেলেই তোর জন্যে মাছ কিনে আনবে। আয় মা, এখন যা আছে তাই দিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা। কই গো শেফালি, কোথায় গেলে? আরে বাজারগুলো ধরো। কি গো, বাজারে এনেছো? হ্যাঁ দেখো, এখানে কিছু সবজি আর চাল ডাল আছে। রান্না শুরু করে দাও, আমাকে আবার দোকানে যেতে হবে। বাবা, বাজার করে এনেছো? আজকে কি ইলিশ মাছ এনেছো বাবা? না রে মা, আজ ইলিশ মাছ আনিনি, তবে আনবো একদিন। একদিন অবশ্যই ইলিশ মাছ আনবো আমি। ও আচ্ছা ঠিক আছে। মন খারাপ করিস না রে মা, এ মাসে কর্তা অনেক অল্প টাকা দিয়েছে, তাই তোর জন্য ইলিশ মাছ আনতে পারিনি। সামনের মাসে টাকা পেলেই তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো আমি। তোমরা বাবা মেয়ে মিলে গল্প করো, আমি যাই রান্না সরিয়ে দিই। বাবা, আমাদের প্রতিদিন ঘর ভর্তি ইলিশ মাছ যদি থাকতো তাহলে কতই না মজা হতো। হ্যাঁ, তাহলে তো খুব মজা হতো। তুই প্রতিদিন তোর প্রিয় ইলিশ মাছ খেতে পারতিস। ইস, আমাদের বাড়ির পাশের পুকুরটা যদি ইলিশ মাছ পাওয়া যেত তাহলে বেশ হতো, মাছ ধরে এনে খেতে পারতাম। শোনো মেয়ের কথা, এই পুকুরে তো মাছ চাষ করা যায় না রে। কেন বাবা, ওই পুকুরে মাছ চাষ করা যায় না কেন? সাধারণত আমরা পুকুরে যেসব মাছ চাষ করে থাকি সে মাছগুলো এই পুকুরে হয় না। এই পুকুরে এক বিশেষ ধরনের শ্যাওলা আছে, সেই কারণে মাছ চাষ করা যায় না। তাহলে কি ইলিশ মাছ চাষ করা যাবে বাবা? তা তো জানি না মা, যতদূর জানি পুকুরে ইলিশ মাছ চাষ করা যায় না রে। যদি ওই পুকুরটাতে ইলিশ মাছ থাকতো তাহলে কতই না মজা হতো। হ্যাঁ, তাহলে তো বেশ মজাই হতো। ইস, কবে যে ইলিশ মাছ খেতে পারবো। পারবি মা, আশা করি খুব জলদি খেতে পারবি। তাহলে কি ঠিক করলি, যাবি নাকি যাত্রা দেখতে? না রে, যেতে পারবো না। কেন রে? যাওয়ার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকা নেই। তুই তো আমার অবস্থা জানিসই। তা তো জানি, চাচা টাকা দেবে না, তাই তো? হ্যাঁ তাই, যাত্রাপালা তো বাদই দিলাম। আমার বাবা এত কিপটে যে খাওয়া দাওয়া করার জন্যও টাকা দিতে চায় না। চাচার মাথায় কিপটিমির এমন ভূত চাপলো কি করে বলতো? তা আমি জানি না, পয়সা বাঁচাতে বাঁচাতে এমন কিপটিমির স্বভাব পেয়ে বসেছে ওনার। তোদের খুব অসুবিধা হয় তাই না রে? তা তো হয়ই, কিন্তু কি আর করা। তুই এক কাজ কর, আমার কাছে থেকে এখন টাকা নে, আমরা যাত্রাপালা দেখে আসি, পরে না হয় তুই টাকা দিয়ে দিস। সেই পরে তো টাকা দিতেই হবে, তখন টাকা দেব কোত্থেকে? না রে, বাদ দে, আমি যাব না। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? তোদের বাড়িতে তো অনেকগুলো দেশি মুরগি দেখলাম, চল ওখান থেকে দুটো মুরগি নিয়ে আমরা বিক্রি করে দেই। চুরি করব? আরে চুরি বলছিস কেন? তোর বাড়ির জিনিস তুই বিক্রি করবি, তুই বিক্রি করে টাকাটা তুই তোর কাজে লাগাবি। কিন্তু না বলে কিছু নেওয়াকে চুরি বলে?
তোর বাড়ির জিনিস তুই নিচ্ছিস, বলে নিলেই কি আর না বলে নিলেই কি, তুই তোর জিনিস নিয়ে বিক্রি করবি, সেটাতে বলার কি আছে? কিন্তু এত কিন্তু কিন্তু করলে জীবনে কিছুই পাবি না। আচ্ছা যা, মুরগি চুরি বাদ, তবে কোনোভাবে তোর বাবার গাড় থেকে টাকা পয়সা খসানোর ব্যবস্থা কর, বুঝলি? আচ্ছা, আমি না হয় অন্য কিছু করব, তবে মুরগি চুরি করতে পারবো না। আমি অন্য কোনো উপায় বের করব। আজ উঠি রে, বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আমি তবে উঠি। মা, ও মা। কিরে বাবা, তুই চলে এসেছিস? যা, হাত মুখ ধুই আয়, তোকে খাবার খেতে দি। আজ কি রান্না করেছো গো মা? আজ রান্না করেছি ভাত, ডাল চচ্চড়ি আর শাক ভাজি। আবার সেই ডাল চচ্চড়ি আর শাক ভাজি? হ্যাঁ রে বাবা, তোর বাবা তো বাজার করেনি, তাই আজ এটা দিয়েই চালাতে হবে। বাবা কখনোই বাজার করে না, রোজ সেই এক শাক ভাজি খেতে আর ভালো লাগে না। মা, আমার কতদিন ধরে একটু ইলিশ মাছ ভাজি খেতে ইচ্ছে করছে। তোমাকে কতদিন ধরে বলছি আমি। তোর বাবাকে তো ইলিশ মাছের কথা বলেছি, কিন্তু সে কি আমার কথা শোনে? তুই তো জানিসই তোর বাবা। হ্যাঁ, আমি জানি বাবা কিপটে। ছি, ওভাবে বলিস না বাবা। কিপটেকে কিপটে বলবো না তো কি বলবো? কতদিন হয়ে গেল একটু ভালো কিছু খাই না, না মাছ না মাংস, শুধু সেই শাক ভাজি আর ডাল চচ্চড়ি। আর কত ভালো লাগে বলো? কি করব বল, পয়সা বাঁচানোর ভূত তোর মাথায় এমন ভাবে চেপেছে যে সে কারো কথাই শুনতে চায় না। পয়সা যদি খরচই না করে তাহলে পয়সা বাঁচিয়ে কি করবে? গরিব হলে একটা কথা ছিল, টাকা পয়সা আমাদের যথেষ্ট আছে, তারপরেও কোনো টাকা পয়সা খরচ করতে চায় না। যত সব। রাগ করিস না বাবা, আজ শাক ভাজি আর ডাল চচ্চড়ি খেয়ে নে। কালো তো সেই শাক ভাজি আর ডাল চচ্চড়ি দিয়েই খাবে, তাই না? আমি খাবো না, আমি খাবো না। টুনু বাবা শোন, না খেয়ে যাস নে বাবা। না, কি যে করি, এই কিপটে লোকটার জন্যই আজ সংসারে এত অশান্তি হচ্ছে, আর ভাল লাগে না। এ মাসে বেচা কেনা বেশি হয়নি, গত মাসের চেয়ে 5 পয়সা কম হয়েছে। জালাল, এই জালাল। কর্তা, আমাকে ডেকেছেন? পচা আলুগুলো বাইরে দেখতে পেলাম, ওগুলো বিক্রি করিসনি কেন? কি বলছেন কর্তা? পচা আলু বিক্রি করব কি করে? সেগুলো কে নেবে? কেন, ভালো আলুর সাথে মিলিয়ে দিবি। আমি যখন কিনে এনেছিলাম তখন তো ভালো আলুর সাথে পচা আলু মিলিয়ে কিনে এনেছিলাম, তা না হলে সস্তায় পেতাম কি করে বলতো? কি বলছেন কর্তা? খদ্দেরকে ভালো আলুর সাথে পচা আলু মিশিয়ে দেব? হ্যাঁ, তাই দিবি, না হলে ব্যবসা হবে কি করে? আমার সাথে এতদিন থেকেও হিসাবটা শিখলি না তুই। ডালের বস্তাটা নিয়ে আয়, দেখি কতখানি ডাল আছে। আচ্ছা ঠিক আছে কর্তা, আনছি। কর্তা, আমার একটা কথা বলার ছিল। বল বল, কি বলবি বলে ফেল। কর্তা, আমার মেয়েটা অনেকদিন ধরেই একটু ইলিশ মাছ খেতে চাচ্ছিল। হ্যাঁ, ইলিশ মাছ খেতে চাচ্ছে তো কি হয়েছে বল? আমাকে কিছু টাকা দিতে পারেন কর্তা? আমি তাহলে মেয়েটার জন্য একটা ইলিশ মাছ কিনতে পারি। ইলিশ মাছ? বাবা রে বাবা, একেই বলে গরিবের ঘোড়া রোগ। আমি নিজে এত দামি জিনিস কিনতে ভয় পাই, আর তুই কি না মেয়ের জন্য ইলিশ মাছ কিনতে চাচ্ছিস? ছোট মানুষ কর্তা, একটা বায়না ধরেছে। বাচ্চারা এমন অনেক বায়না ধরবে, সব বায়না প্রশ্রয় দিতে নেই। এত দামি জিনিস খাওয়ার সাহস তোদের হয় কি করে বলতো? তোদের কি টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার ভয় নেই? টাকা পয়সা দিয়ে কি করব কর্তা? যদি তা দিয়ে বাচ্চাদের শখই পূরণ করতে না পারি, কি হবে টাকা দিয়ে? এত শখ পূরণ করতে গেলে টাকা পয়সা শেষ হয়ে যাবে, তখন প্রয়োজনের সময় আর টাকা পাবি না। যাই হোক, আমি তোকে এখন কোনো টাকা দিতে পারছি না। শুধু একটা ইলিশ মাছ কিনবো কর্তা,
সেই টাকাটা দিলেই হবে। না 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 না, আমি এখন কোনো টাকা দিতে পারবো না। এমনিতেই ব্যবসায় লাভ নেই, লোকসান আর লোকসান। তোকে আবার টাকা দিতে গেলে আমার চলতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা কর্তা, ঠিক আছে। এখন যা, চাল তেল আটা কতটা আছে হিসাব করে ফেল। আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আচ্ছা কর্তা। জালাল কাকা, ও জালাল কাকা। আরে ছোট কর্তা যে, আসুন আসুন। কাকা, আমি একটা দরকারে এসেছি। আমাকে বাবা পাঠিয়েছে কিছু টাকা নেওয়ার জন্য। কত টাকা লাগবে ছোট কর্তা? দাও শখানেক টাকা। আচ্ছা ঠিক আছে ছোট কর্তা। আচ্ছা জালাল কাকা, আমি এখন যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। যাক, টাকাটা ঠিক মতো বাগাতে পেরেছি। এই টাকা দিয়ে এখন যাত্রাপালা দেখা যাবে, আবার ইলিশ মাছ কিনে মনের স্বাদ মিটিয়ে খাওয়াও যাবে। যাত্রাপালা তো সেই জমেছিল, এখন ইলিশ মাছ খাবার পালা। যাক, আজ স্বাদ মিটিয়ে ইলিশ মাছের ভাজি আর ভাত খাওয়া যাবে। যদিও কিছু টাকা বাকি রাখতে হয়েছে, তারপরেও মাছটা কিনতে পেরেছি। যাক, টাকাগুলো ভালোই কাজে এসেছে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, এ তো দেখছি বাবা আসছে রে। এই ইলিশ মাছ দেখলে তো আমাকে আস্ত রাখবে না। কিরে টুনু, কোথায় যাচ্ছিস? ওই ওই ঝন্টুদের বাড়ি থেকে এলাম বাবা। বাড়ি যা, যখন তখন বন্ধুদের সাথে আড্ডাবাজি কোনো ভালো জিনিস না। বিপদের সময় বন্ধু বান্ধব কোনো কাজে আসে না, শুধু টাকা খরচের মতো কুবুদ্ধি দেয় ওরা। যাচ্ছি বাবা। হ্যাঁ, জলদি যা। ধ্যাত, সব কষ্ট জলে গেল, মাছটা আর খাওয়া হলো না। মা, ও মা, আজ কি রান্না করছো? ভাত আর নিরামিষ রান্না করছি রে মা। আবার নিরামিষ? মা, বাবা আজ ইলিশ মাছ আনলো না? কবে আনবে ইলিশ মাছ? রোজ রোজ এই ইলিশ মাছ করিস না তো, এত লোভ করা ভালো না। বাবা প্রতিদিনই বলে ইলিশ মাছ আনবে, কই আনছে না তো মা। আমি নিরামিষ দিয়ে ভাত খাবো না। ইলিশ মাছ না পেলে আমি কিছুতেই ভাত খাবো না। যা যা, তোরা ভাত না খেলে না খেয়ে থাকবি। দেখা যাবে কতক্ষণ ভাত না খেয়ে থাকতে পারিস। ঠিক আছে, খাবোই না আজ। তুলি, মা তুলি, শোনা মা আমার, শুনে যা মা। রোজ রোজ একই আশা দেয়, ইলিশ মাছ আনবে, ইলিশ মাছ আনবে, ছাই আনবে। আজ আমি কিচ্ছুই খাবো না। আরে, এ তো দেখছি একটা ইলিশ মাছ। এই মাছটা আমি বাড়ি নিয়ে যাই। আরে, মাছটা দেখছি পেট ভর্তি ডিম। ভালোই হলো, মাছ আর ডিম একসাথে খাওয়া যাবে। বাবা বলেছে এই পুকুরে নাকি মাছ চাষ করা যায় না। এক কাজ করি না, ইলিশ মাছটাকে এখানে রেখে দিই, দেখি মাছের ডিমগুলো থেকে মাছ হয় কিনা। তুই থাক এখানে, শীঘ্রই আবার দেখা হবে। মা, বাবা, আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এসো আমার সাথে। কোথায় যাবো মা? তুমি আগে চলোই না, এরপর দেখাচ্ছি। আচ্ছা চল, দেখি তুই কি দেখাবি। মা, বাবা, দেখো, পুকুরটার দিকে তাকিয়ে
দেখো, ইলিশ মাছ। আরে বাহ, এখানে তো কি সুন্দর ইলিশ মাছ হয়েছে, কিন্তু কি করে হলো? এ পুকুরে তো কোনো মাছ এর আগে চাষই করা যায়নি। পুকুরটাকে তো ভেবেছিলাম পরিত্যক্ত, এখন দেখি এখানে কি সুন্দর ইলিশ মাছ হয়েছে। বাবা, এই পুকুরটা মনে হয় শুধু ইলিশ মাছ চাষের জন্যই উপযোগী, তাই তো এত সুন্দর ইলিশ মাছ হয়েছে। তাই তো দেখছি, আমাদের আর মাছ কিনতে বাজারে যেতে হবে না। আমার মনে হয় এই মাছ বিক্রি করেই আমাদের খুব ভালোভাবে সংসার চলে যাবে। আরে, আমারও তো তাই মনে হয়। টুলিও এখন থেকে মন ভরে ইলিশ মাছ খেতে পারবে। যাক, আমাকে ওই কিপ্টে করিম মোল্লার দোকানে আর কাজ করতে হবে না। বাড়ির পাশেই যখন ইলিশ পুকুর আছে, তখন আর চিন্তা কি। কর্তা, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রে, তুই তো এখন বড় মাছের ব্যবসায়ী, এদিকে তো খুব একটা আসিস না, তাই তোকে খবর পাঠিয়ে আনতে হলো। কর্তা, এখন মাছের মৌসুম তো, তাই একটু ব্যস্ত আছি। তা কোনো দরকার ছিল কর্তা? হ্যাঁ জালাল, একটা ব্যাপার তোকে বলার ছিল। গত বছরের হিসাব মিলিয়ে দেখছিলাম শখানেক টাকার গরমিল আছে। আমি কোথায় টাকা রাখি সেটা তুই ছাড়া তো কেউ জানতো না। টাকাটা কেন নিয়েছিস তুই জালাল, বলতো? শখানেক টাকা? সেটা তো ছোট কর্তা আপনার নাম করে নিতে এসেছিল। আপনি নাকি সে টাকা চেয়েছিলেন? কি? আমি টুনুকে টাকা চেয়ে পাঠিয়েছিলাম? নিজে টাকা চুরি করে আমার ছেলের ওপর দোষ দিচ্ছিস তুই? কর্তা, আপনি ভালো করেই জানেন আমি আপনার কোনো টাকা চুরি করিনি। টাকা চুরি করার ইচ্ছা থাকলে অনেক টাকাই চুরি করতে পারতাম আমি। তুই তোর মেয়ের জন্য ইলিশ মাছ কিনবি বলে টাকা চেয়েছিলি, আমি তোকে টাকা দিইনি বলে তুই টাকাটা চুরি করেছিস। কর্তা, আমি ইলিশ মাছ কিনতে চেয়েছিলাম ঠিক আছে, কিন্তু আমি টাকা চুরি করিনি। কখনো সেটা করিনি বলেই সৃষ্টিকর্তার কৃপায় আজ প্রচুর ইলিশ মাছ খেতে পারছি। ওই টাকাটা আপনার ছেলেই সেদিন নিয়ে গিয়েছিল। বটে, আমার ছেলেকে চোর বলা হচ্ছে। চল, আজ পঞ্চায়েত ডেকে তোর চুরির বিচার করব। চল এক্ষুনি। তুমি কে ভাই? মানে কর্তা, 1 বছর আগে আপনার পোলা আমার কাছ থেকে একটা ইলিশ মাছ কিনছিল। তখন ইলিশ মাছের পুরো দামটা সে দিতে পারে নাই, কিছু টাকা বাকি আছিল। আজ এই 1 বছর হইয়া গেল কর্তা, আমি এখনো সেই টাকাটা পাই নাই কর্তা। কি বললে? আমার ছেলে তোমার কাছ থেকে ইলিশ মাছ কিনেছিল? হ কর্তা, আপনি একটু তাকে বইলে দেখবেন, যেন আমার টাকাটা আমার দিয়ে দেয়। আচ্ছা, তুমি যাও, আমি বলে দেব। আচ্ছা, আমি তো টুনুকে কোনো টাকা দেইনি। মাছ কেনার টাকা সে কোথায় পেল? তাহলে কি সেই চুরি করেছে? কর্তা, আবার বলতে খুব খারাপ লাগছে, তবে ছেলে মেয়েদের একটা দুটো শখ পূরণ করতে হয়। ছেলে মেয়েদের শখ পূরণ করলে আজকের দিন আপনাকে দেখতে হতো না। এত কিপটিমি করে পয়সা বাঁচিয়ে কি লাভ কর্তা? শেষ পর্যন্ত যদি ছেলে চুরি করে। তুই আমাকে মাফ করে দিস জালাল, আমি তোকে ভুল বুঝেছি। আসলে ভুলটা আমারই। আমি যদি ছেলেটার সামান্য শখ পূরণ করতাম, তাহলে আমার ছেলেটা নিজের শখ পূরণের জন্য এভাবে চুরি করত না। মাপ চাইতে হবে না কর্তা, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। আমি আর কিপটেমি করব না। এখন থেকে কিপটে নয়, মিতব্যয়ী হব। দিদি শুনছো, কাল তো আমাদের ঋতুর বিয়ে। আমার না খুব ভয় করছে জানো, না জানি আবার কি ঘটনা ঘটে। হ্যাঁ রে রমা, আমারও খুব চিন্তা হচ্ছে। মেয়েটা তো বড্ড ভালো, কেন যে ওর মা জেনে শুনে এত অল্প বয়সে বিয়ে ঠিক করলো? ঘরে এত সদস্য সংখ্যা থাকলে কি আর করবে দিদি, অভাবে সংসার বলে কথা। তাই তো মেয়েটার এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো।
শুনেছি ছেলেরা নাকি অনেক ধনী। আরে রাখ তোর ধনী পরিবার, যদি ছেলেটার সাথে সংসারই করতে না পারে তবে ধনী পরিবার দিয়ে কি করবে? দিদি, প্রায় প্রতিটা মেয়ের বিয়ের সময় এই গ্রামের ছেলেগুলো সব উধাও হয়ে যায়। কোথায় যায় এরা? আর কেনই বা 12 বছর হওয়ার আগে ছেলেদের বিয়ে দেয়? কোথায় আর যাবে? এটা তো একটা অভিশাপ। তাই অভিশাপ কাটাতে 12 বছরের আগে ছেলেদের বিয়ে দিতে হয়। কিন্তু অভিশাপ তো কাটে না, বরং ছেলেদের বিয়েতে রাতে তারাও উধাও হয়ে যায় আর মেয়েগুলো মারা যায়। এমন করতে করতে তো আমাদের গ্রামটি একদম পুরুষ শূন্য হয়ে গেল। এরপর থেকে তো গ্রামে আর কোনো পুরুষই থাকবে না। হ্যাঁ রে রমা, তুই ঠিকই বলেছিস। কয়েক বছর ধরে এমনই হচ্ছে। শুনেছি 12 বছরের পরের পুরুষগুলো নাকি এক রাতে হঠাৎ করেই উধাও হয়ে যায়। এখন শুধু 12 বছরের নিচে ছোট বড় কিছু ছেলে রয়েছে, না জানি তাদের ভাগ্যে কি আছে। আমি তো এই গ্রামে বেশি দিন আসিনি, তাই তো আমি অত কিছু জানি না। কত করে বললাম মেয়েটিকে এখন বিয়ে দিও না, বিয়ে দিও না। এত ছোট্ট একটা মেয়ে, ও বিয়ের কি বোঝে? বৌমা, তুমি এত কেঁদো না মা, দেখবে আমার নাতিটা ঠিক সুখে থাকবে। সবাই তো বিয়ের দিন উধাও হয় না, কিছু মানুষের সাথে এমনই হয়। আজ পর্যন্ত বিয়ে ঠিক হওয়া কোনো মেয়ে প্রাণে বেঁচেছে বলুন মা? মেয়েগুলো মারা গিয়ে ছেলেগুলো উধাও হয়ে যায়। না না বৌমা, আমাদের ঋতুর কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। অত ধনী ঘরে বিয়ে হচ্ছে, তুমি কান্নাকাটি করো না, মেয়েটার মনে একটু সাহস দাও। পরের দিন ঋতুর বিয়ে। বাড়িতে বিয়ের জাঁকজমক অনুষ্ঠান, বরযাত্রী আসবে। এমন সময় জানা গেল এই বিয়ে হবে না কো? কি বলছিস কি অলক্ষণে কথা? বিয়ে হবে না মানে? কেন হবে না? রাস্তায় দেখে এলাম বরের গাড়ি থেকে বর উঠাও, বরের বাড়ির লোকজন শুধু কান্নাকাটি করছে। কি বলছিসটা কি? আমার মেয়ে, আমার মেয়েটা কোথায়? ঋতু মা, মা ঋতু, মারে তোর কি হলো রে মা? তোর কিচ্ছু হবে না? আহ আহ মা, আমাকে তোমরা বাঁচতে দিলে না মা, আমি আর বাঁচবো না। না, আমার মেয়েটা, আমার মেয়েটা মরে গেল। ঋতুর মৃত্যুর খবর গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ল। গ্রামের প্রতিটি মানুষ আবার ভয়ে আঁতকে উঠল। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। গ্রামে কমল নামের একটি ছেলে ছিল। সে তার পরিবারের সাথেই থাকত। কমল খুব দয়ালু ও বড় উপকারী ছিল। চল রে লালি, তাড়াতাড়ি বাড়ি চল, খুব যে ঝড় উঠেছে রে। আরে ঝড়ের ভেতরে ওই বাচ্চা মেয়েটি ওখানে দাঁড়িয়ে কেন? গাছটি কি জোরে জোরে নড়ছে? যে কোনো সময় ডাল ভেঙে ওর উপরে পড়তে পারে। আমার খুব ভয় করছে। এই মেয়ে, এই সরে যাও, গাছের নিচের থেকে সরে যাও, ডাল ভেঙে পড়বে যে, সরো সরো। সরে যাও মেয়ে, ডাল ভেঙে পড়লো কিন্তু, সরে যাও সরে যাও। কিরে পুচকি বে, কখন থেকে ডাকছি তোকে, তুই কি শুনতে পাচ্ছিস না? আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু আমার মা তো আসছে না। কই তোর মা? ওই যে আমার মা। ধন্যবাদ, ধন্যবাদ বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার মেয়েটিকে আজ যে বাঁচাতেই পারতাম না। সে সব নই গো, সৃষ্টিকর্তা বাঁচিয়েছেন তাই সম্ভব হয়েছে। আমি তো উসিলা মাত্র। তাড়াতাড়ি বাড়ি যান, খুব ঝড় বইছে, এক্ষুনি বৃষ্টি নামবে। ছেলেটা বড্ড ভালো,
নিজের জীবন বাজি রেখে মেয়েটাকে বাঁচালো। কমল ঝড় মাথায় তার গাভীটি নিয়ে বাড়ি ফিরে এলো। কমলের আপন বলতে তার ঠাকুমা ছিল। সে কমলের জন্য চিন্তিত হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। কমলকে এক ঝলক দেখে, হ্যাঁ, আয় আয়, বাইরে খুব ঝড়, তাড়াতাড়ি ঘরে আয়। নে খা, আমি ঘরে গেলাম। বাইরে কিন্তু খুব ঝড় বইছে, তুই যেন আবার গোয়াল ঘর থেকে কোথাও যাস না। এসেছিস দাদু ভাই, বস, এখানে বস, আমি তোর জন্যে খাবার আনি। আহারে, মুখটা কেমন শুকিয়ে চুপসে গেছে। আরো সকাল সকাল আসতে পারলি না? আসতেই তো চেয়েছিলাম ঠাম্মা, কিন্তু তোমার লালির তো খাওয়াই শেষ হয় না, খালি খায় আর খায়। শুধু কি লালির চিন্তা করলেই হবে? তোর কথা কে চিন্তা করবে? হয়েছে হয়েছে, আমাকে নিয়ে তোমার আর এত ভাবতে হবে না। খুব যে খিদে পেয়েছে, এবার কটা খেতে দাও দেখি। নে, খাবার খেয়ে নে দাদু ভাই। কি যে বলি, তোকে একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা ঠাম্মা, বলো। বাড়িতে কোনো সবজি নেই, চালও শেষ প্রায়, এইদিকে জ্বালানিও আজ শেষ, কালকের মতো আর কোনো জ্বালানি নেই। তুমি এত চিন্তা করো না ঠাম্মা, আমি কাল সকাল সকাল জঙ্গলে গিয়ে তোমাকে জ্বালানি এনে দেব। দিনেশ কাকার সাথে কথা হয়েছিল, কাল থেকে তার খেতে কাজে যেতে বলেছে। কাল থেকে তো আর যেতে পারবো না, পরশু থেকে যাব। বেশ দাদু ভাই, বেশ। পরের দিন কমল ঘুম থেকে উঠে সকাল সকাল গরুটিকে খেতে দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। কি সুন্দর প্রকৃতি, দেখলে যেন চোখটাও জুড়িয়ে যায়। সৃষ্টিকর্তা কত রূপ দিয়ে প্রকৃতি বানিয়েছে। এই এই তো জঙ্গলের ধারে চলে এসেছি। এইখানে বেশ জ্বালানি আছে, ওখানে দেখি। ওরে বাপরে, ইস, কিসে পায়ে আঁচড় দিল রে বাবা। ও তুই কি রে, আমাকে কিছু বলবি নাকি? ও, তোকে বুঝি শিয়ালে তাড়া করেছে, এখন আর কোনো ভয় নেই। এই যে আমার পাশে চুপ করে দাঁড়া। তুমি বড্ড ভালো গো, আমাকে এভাবে প্রাণে বাঁচালে। ও মা, এ তো দেখি কথাও বলে। আমি মায়াবী খরগোশ গো, আমাদের মায়াবী রাজ্য থেকে বেরিয়েই পড়েছি খুব বিপদে। আহারে, তাহলে তুমি তোমার রাজ্যে ফিরে যাও খরগোশ। যাব। এই নাও, এই তীরটি রাখো, তোমার কাজে লাগবে। এতটুকু একটা তীর আবার কি কাজে লাগবে? লাগবে। এবার আমি আসি গো, আমাকে আবার রাজ্যে পৌঁছাতে হবে যে। খরগোশ কমলের থেকে বিদায় নিয়ে চলে গেল। কমল জ্বালানি গোছানো শেষ করে দেখল জঙ্গলের পশু পাখি খুব ডাকাডাকি করছে এবং পশু পাখিগুলো ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। ধ্বংস করব সবকিছু, ধ্বংস করব এই জঙ্গল, নিয়ে নেব, সবাইকে খেয়ে নেব। কে আছে যে আমার সামনে দাঁড়াবে? এত বড় দৈত্য, বাবা গো বাবা, এ তো আমাকে ধরতে পারলে খেয়েই দেবে। কেমন মানুষের গন্ধ, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কোথায় মানুষ, কোথায়? এই সামনে আয় বলছি, সামনে আয়। আগে এটা দিয়ে পেটটা ঠান্ডা করে নেই, তারপর মানুষটিকে দেখছি। এই তো সুযোগ, যে করে হোক এখান থেকে আগে আমাকে বের হতে হবে।
এই সুযোগে আমি জঙ্গল থেকে বের হয়ে যাই। আজকের মতো বেঁচে গেলাম, আর একটু হলে নির্ঘাত দৈত্যটির পেটে যেতাম। আরে আরে ওটা কি? ওটা কি এত লাফালাফি করছে? এ তো একটা মাছ, এত বড় মাছ। যাই, বাড়িতে নিয়ে যাই, ঠাম্মা দেখলে খুব খুশি হবে। না না, মাছটি নেওয়া যাবে না, বিপদে পড়া জিনিসকে উদ্ধার করতে হয়, বিপদে ফেলতে নেই। তোকে জলে ছেড়ে দিলাম। কমল জ্বালানি নিয়ে বাড়ি ফিরে এলো। কিরে, সারাদিন কোথায় ছিলি? এত বেলা হলো যে, তোর জন্যে সারাদিন অপেক্ষা করেছি। আর বলো না ঠাম্মা, মরতে মরতে বেঁচে গেছি। কেন, তোর আবার কি হলো? সে অনেক কথা গো ঠাম্মা, আমি বলছি। তোর আর কোনোদিনও জ্বালানির জন্যে জঙ্গলে যাওয়া লাগবে না। যদি তোর কিছু হয়ে যেত। কিচ্ছু হবে না গো ঠাম্মা, আমার জন্য তো তুমি আছো, তোমার আশীর্বাদ আছে। দুদিন পার হলো, হঠাৎ করে গ্রামে হইচই পড়ে গেল। গ্রামের ভেতর দৈত্য এসেছে। কমল, ও কমল, কোথায় গেলি রে? ও ঠাম্মা, আমি গোয়াল ঘরে গো, কিছু বলবে নাকি? দাদু ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি গো ঠাম্মা, তোমার আবার কি হলো? তুই যে দৈত্যের কথা বলেছিলি, সেই তো গ্রামে ঢুকে পড়েছে। পুকুর পাড়ে কিছু বাচ্চারা খেলছিল, তাদের নাকি খেতে যাচ্ছে। কি বলছো কি ঠাম্মা? আরে কমল, আমি ঠিক বলছি। এখনই বাচ্চাদের বাঁচাতে হবে ঠাম্মা। এই দাঁড়া দাঁড়া, যাস নে কমল, দাঁড়া। জানি না এবার কি ঘটবে। এবার এবার তো তোদের আস্ত গিলে খাবো। কে কে রক্ষা করবে তোদের? কে রক্ষা করবে তোদের? ওই তো সেই দৈত্য, মাথা মোটা দৈত্য। সাহস থাকে ওদের ছেড়ে আমাকে গিলে খেয়ে দেখা, দেখি তোর কত বড় সাহস। হ্যাঁ, এত বড় সাহস তোর? তুই আবার সাহস নিয়ে প্রশ্ন করিস? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আজ তোর শেষ দিন দুষ্টু দৈত্য, আজ তোর শেষ দিন। কমল খরগোশের দেয়া ধনুকটা দৈত্যের দিকে ছুড়ে দিল। সেটা দৈত্যের শরীরে প্রবেশ করার সাথে দৈত্যটা আগুনে পুড়ে ঝলসে গেল। আমাদের গ্রামে একটা পুরুষ আছে, একেবারে সাহসী পুরুষ। বাবা কমল, তুই আমাদের সবাইকে প্রাণে বাঁচালি বাবা। হ্যাঁ রমা দিদি, তুমি ঠিক বলেছ। কত মানুষ আছে এখানে, কিন্তু কমল ছাড়া কেউ সাহস করে এগিয়ে এলো না। তোমরা সবাই আছো বলেই আমি এতটা মনে সাহস পেলাম। তোমরা এবার সবাই নিশ্চিন্তে বাড়ি যাও। এইভাবে অনেক দিন কেটে গেল। এইদিকে কমলের বয়স 12 বছর পূর্তি আর মাত্র 10 দিন বাকি ছিল। কমলের ঠাম্মাও কমলকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা, কোথায় গেলে তুমি? এই তো আমি। আজ এমন গলা ফাটিয়ে চিৎকার করছিস যে, কি হয়েছেটা কি? ঠাম্মা, আজ খুব জোর খিদে পেয়েছে গো, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও, জলদি। আয় বস এখানে, আজ তোর পছন্দের পিঠা বানিয়েছি। তাড়াতাড়ি দাও, আমি গাভীটি গোয়াল ঘরে রেখে এক্ষুনি আসছি। কি গো ঠাম্মা, হলোটা কি তোমার? আমার দিকে এভাবে তাকিয়ে কি ভাবছো তুমি? দাদু ভাই, তোর 12 বছর পূর্তে আর মাত্র 10 দিন বাকি। তোকে তো এই গ্রামের নিয়ম অনুযায়ী বিয়ে করতে হবে। না ঠাম্মা,
আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না গো। তাছাড়া বিয়ে করেও কি কেউ বেঁচে আছে বলো? মেয়েগুলো বিয়ের দিনই মারা যায়, আর ছেলেগুলো উধাও হয়ে যায়। তোকে ছাড়া আমি কি করে বাঁচবো দাদু ভাই? তুই যে আমার বেঁচে থাকার একমাত্র ভরসা। আরে আবার কিচ্ছু হবে না ঠাম্মা, তুমি দেখে নিও, আবার কিচ্ছু হবে না, তুমি কেঁদো না তো। এই গ্রামে সবার একমাত্র ভরসা তুই। সবাই তোকে কত ভালোবাসে। তোর যদি কিছু হয়ে যায়। আচ্ছা ঠাম্মা, একটা জিনিস জিজ্ঞাসা করব তোমাকে। অবশ্য এর আগে অনেকবার তোমাকে জিজ্ঞাসা করেছি। আমি জানি তুই কি জিজ্ঞাসা করবি। আমি নিজেই তোকে আজ সব কিছু বলবো। এই গ্রামটি এমন পুরুষ ছাড়া কেন? সব পুরুষ মানুষগুলো কোথায়? কেন আমাদের মতো 2-4 জন বাচ্চা এই গ্রামে বলো? কয়েক বছর আগে এই গ্রামে একটা ডাইনি বাস করত। নদীর ধারে ওই বট গাছে সেই ডাইনি থাকতো, আর তার মেয়ে থাকতো। ডাইনি গ্রামের সকল মানুষের খুব উপকার করত। এছাড়া ডাইনির মেয়েটির সাথে গ্রামের জমিদারের ছেলের খুব ভাব ছিল। তারপর কি হলো? একদিন ডাইনির মেয়ে জেদ ধরলো জমিদারের ছেলেকে বিয়ে করবে। জমিদার এ কথা জানতে পেরে ডাইনির মেয়েটিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আর ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেয়। ডাইনিটার সাথে তো খুব খারাপ হয়েছে ঠাম্মা, কিন্তু জমিদারের বংশ তো এই গ্রামেই দেখি না। ওই ডাইনিটা জমিদারের বংশ নির্বংশ করেছে, সাথে গ্রামের সকল পুরুষকেও নির্বংশ করেছে। সে বলেছিল ছেলেদের বয়স 12 বছর হবার আগেই তাকে বিয়ে দিতে হবে, না হলে মৃত্যু অনিবার্য। কিন্তু ঠাম্মা, বিয়ে হলেও তো মানুষ মরছে। না রে দাদু ভাই, বিয়ের দিন সবাইকে ওই ডাইনি মারে না। কিছু মানুষকে মারে, আর কিছু মানুষকে বাঁচিয়ে রাখে। যাদের কপাল ভালো তারাই বেঁচে যায়। ঠাম্মা, ওই ডাইনির সাথে কি আমি দেখা করতে পারবো? আর 2 দিন পরে তার মেয়ের মৃত্যুর দিন। শুনেছি প্রতি বছর ওই দিনে ডাইনি নাকি ওই কাছে এসে তার মেয়ের জন্যে অনেক কান্নাকাটি করে। তুই যেন আবার ওদিকে যাস না, তোকে কিন্তু মেরে ফেলবে ডাইনিটা। পরেরটা সে পরে দেখা যাবে, তুমি এত ভেবো না তো। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। 2 দিন পর কমল গরু নিয়ে মাঠের দিকে গেল। যা লালি, তুই মাঠে যা, বেঁচে থাকলে তোর সাথে আবার দেখা হবে। কমল মনে সাহস নিয়ে নদীর ধারে সেই বট গাছের কাছে গেল। গিয়ে দেখল গাছের মগডাল থেকে গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসছে। কেউ কি আছো ওখানে? কে কাঁদছো? কার এত বড় সাহস আমার কান্নার সময় আমাকে বাধা দেয়? সে কি জানে না আমি কেঁদে মনটাকে হালকা করছি? জানি তো, জানি বলেই তো তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি কি আমার সাথে দেখা করবে? কে তুই বাছা? তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসেছিস? ডাইনি মা, আমি জানি তোমার কষ্ট, তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু তুমি কি এই গ্রামের মানুষকে ক্ষমা করতে পারবে না? না, পারবো না, পারবো না আমি কাউকে ক্ষমা করতে। ধ্বংস করব, সবাইকে ধ্বংস করে দেব। অন্যায় তো জমিদার করেছিল, ওই গ্রামের মানুষ তো করেনি। শুধু শুধু তুমি একজনের জন্য সবাইকে কেন শাস্তি দেবে বলো? আমাকে পটাতে এসেছিস ছোকরা? পারবি না, তুই পারবি না, আমি তোকে মেরে ফেলবো। শান্ত হও ডাইনি, শান্ত হও তুমি। এই ছেলেটিও তোমার মতো দয়ালু, সে গ্রামের সবাইকে নিয়ে ভাবে। তুমি তাকে ক্ষমা করে দাও। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মানুষকে উপকার না করে ফিরে যা ছোকরা। যত সময় না তোমার অভিশাপ তুমি উঠাবে তত সময় আমি কোথাও যাব না। দরকার হলে আমাকেও তুমি মেরে ফেলো।
অনেক তো হলো ডাইনি, এবার তুমি শান্ত হও। তোমার প্রতিশোধ তোমার ভেতরে রেখে সবাইকে ক্ষমা করো। বেশ, তবে তাই হোক। আমি আর কারো ক্ষতি করব না, কাউকে না। চলে যাব, আজ থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো আসবো না। ধন্যবাদ প্রকৃতি মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এই গ্রামের একমাত্র সাহসী পুরুষ, তোমার জন্যই সবটা সম্ভব হয়েছে। কমলের সাহসিকতার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই কমলকে যেমন ভালোবাসতো তেমনি সম্মানও করত। এরপর থেকে পরম নিশ্চিন্তে গ্রামবাসী সুখে দিন কাটাতে লাগলো। কি হলো ঠাম্মা, আচ্ছা একসাথে এত কিছুর আয়োজন করলে, হয়েছেটা কি? আমার সাহসী নাতিটাকে একটু ভালো মন্দ খাওয়াই, সে আরো একটু সাহসী হোক। সাহস হতে হলে গায়ের জোরের দরকার নেই গো ঠাম্মা, সততা আর বুদ্ধি হলেই হবে। যাক বাবা, তাও তো বাঁচা গেল। তোকে এত অল্প বয়সে বিয়ে তো করতে হবে না। হ্যাঁ, অল্প বয়সে বিয়ে হওয়া কিন্তু বেশ ভালোই ছিল, কি বলো ঠাম্মা? ওরে দুষ্টু ছেলে একটা।